দেখো এখানে নেটওয়ার্ক আর্কিটেকচার, এটাতে আমরা দু ধরনের আর্কিটেকচার পাই। আমরা একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে যখন দুটো বা তার বেশি নোড বা কম্পিউটার সিস্টেম নিজেদের মধ্যে কানেক্টেড থাকছে আর নিজেদের মধ্যে ডেটাকে শেয়ার করছে, তখন তাকে আমরা নেটওয়ার্ক করলাম, তাই তো? যারা মিউট করে তাদেরকে মিউট করে দিয়ে, তোমাদের যখন কোশ্চেন করার থাকবে মিউটটাকে অফ করে মানে আনমিউট করে তারপর কোশ্চেন করবে। আমরা একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে যখনই আমরা দুটো কম্পিউটার সিস্টেমকে, আচ্ছা এখানে দুটো কম্পিউটার সিস্টেমকে একসঙ্গে কানেক্ট করলাম, কানেক্ট করার পর নিজেদের মধ্যে ডেটা শেয়ার করতে পারবে, তখন তাকে আমরা নেটওয়ার্ক বলেছি। তো এইখানে নেটওয়ার্ক আর্কিটেকচার, এখান থেকে সমস্ত দেখবে শর্ট কোশ্চেন থাকবে, সেই জন্য শুধু কনসেপ্ট গুলো বুঝে রাখো। আর যেটা করতে হবে আমাদের এখানে যে কনসেপ্ট গুলো বোঝার পর তারপর আমরা সেই কনসেপ্টের উপর বেস করে শর্ট কোশ্চেন আনসার গুলোকে আলোচনা করবো, ঠিক আছে? কারণ আমাদের আগে টেকনিক্যাল টার্ম যেগুলো আছে সেগুলো জানতে হবে। এখানে দেখো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক একটা হয়। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে কিরকম হয় দেখো, যে এইখানে কম্পিউটার সিস্টেম গুলো কম্পিউটার সিস্টেম গুলো বা তোমার শুধু সবসময় যে কম্পিউটার সিস্টেমই থাকতে হবে এমন কোনো মানে নেই। যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে যে কম্পিউটার সিস্টেমই হোক বা কম্পিউটার সিস্টেমকে আমরা এখানে নোট বলি, বা যে মোবাইল বা প্রিন্টার যেটা তোমার কানেক্টেড হয়ে আছে, আমরা এখানে আমি এখানে কানেকশনের সিম্বল গুলো করে দিলাম। ধরো এখান থেকে এখানে এ কানেক্ট হয়ে আছে, এইখান থেকে এ কানেক্ট হয়ে আছে, এখান থেকে এ কানেক্ট হয়ে আছে, এইভাবে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কানেকশন আছে। দেখো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি বলছে, এটা একটা আর্কিটেকচার। আর্কিটেকচার মানে তার স্ট্রাকচারটা বলা হচ্ছে, ঠিক আছে? তো এইখানে সবগুলোই যে কম্পিউটার হতে হবে এমন কোনো মানে নেই। কম্পিউটারের পরিবর্তে এখানে তোমার কোনো মোবাইল ফোন ইউজ করা যেতে পারে, বা প্রিন্টার ইউজ করা যেতে পারে, বা ট্যাবলেট পিসি ইউজ করা যেতে পারে, মানে যেটা নেটওয়ার্কের সঙ্গে মানে যে আইপি অ্যাড্রেস জেনারেট করতে হয় এরকম। তো এরা প্রত্যেকেই এরকম অবস্থায় থাকে এবং এইখানে কোনো মেন কম্পিউটার থাকে না, ঠিক আছে? তো প্রত্যেকটা কম্পিউটারই মানে মেন যে কম্পিউটার, সেই কম্পিউটারকে, যেমন আমরা ফেসবুকের কি বলি, ফেসবুকের সার্ভার বলা হয়, গুগলের সার্ভার বলা হয়। তো এইখানে তোমার কোনো সার্ভার মেশিন থাকে না, প্রত্যেকটা মেশিনই ক্লায়েন্ট। আর প্রত্যেকটা মেশিন প্রত্যেকের সঙ্গে যুক্ত থাকতে পারবে, এবং একজন অন্যজনের সঙ্গে কমিউনিকেশন করার সময় কোন রকম তোমার পারমিশনের দরকার নেই। মানে আমি এইখানে কি সবাই ওপেন, মানে ধরে নাও এখানে যতগুলো নোড আছে, যে কোনো নোড যে কোনো নোডকে ডেটা পাঠাতে পারবে, তার জন্য কোনো পারমিশনের দরকার নেই বা কোনো সিকিউরিটির দরকার নেই। এটা কোন জায়গায় প্রয়োজন হয় দেখো, যে যখন আমরা ভয়েস চ্যাট করছি, বা তোমার যখন আমরা বলে ভিডিও চ্যাট করছি, বা তোমার কনফারেন্স করছি, সেখানে যে কেউ কমিউনিকেট করতে পারে একসঙ্গে, ঠিক আছে? তাহলে এইখানে ফিচার্স গুলোকে যদি একটু শর্ট করা যায়, এরকম ভাবে বললাম যে নো নিড অফ এনি সার্ভার, ঠিক আছে? অল দা মেশিন আর সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট। মানে আমরা অন্যান্য এর ক্ষেত্রে কি হয়, যে যেখানে পারমিশন নিতে হয়, যেমন ধরো ফেসবুক আমি যখন করতে চাই তখন আমাকে কি করতে হয় না, আইডি পাসওয়ার্ড দিতে হয়। মানে আমি সেখানে ক্লায়েন্ট হলাম, ফেসবুকের সার্ভার সেখানে, ফেসবুকের যে মেইন মেশিন যেখানে তোমার সমস্ত ডেটা স্টোর থাকছে সেটা সার্ভার মেশিন। আমাকে তাহলে সেই সার্ভার মেশিনের পারমিশনটা নিতে হয়, কিন্তু এইখানে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে সবাই মানে অল মেশিনস আর সার্ভার এন্ড ক্লায়েন্ট এট দ্য টাইম।
at certain instance, মানে একটা certain instance এ সবাই স্যার এগুলো কি ওর বৈশিষ্ট্য হয়, মানে এগুলো বৈশিষ্ট্য এগুলো? হ্যাঁ, তো all the machine are server and client at certain instance। তো নেক্সট আমরা দেখো এইভাবে লিখছি যে এখানে ডিসঅ্যাডভান্টেজটা কি দেখো, সিকিউরিটিটা এখানকার মেইন ডিসঅ্যাডভান্টেজ। কেন কি কোনো নোড থেকে কোনো নোডে ডেটা পাঠানোর সময় তোমার কোনো এর প্রয়োজন হয় না। মানে ধরো আমরা যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা পাঠাতে চাই, সেখানে তোমার অ্যাকনোলেজমেন্ট চাই যে তুমি কি অ্যাকসেপ্ট করতে চাইছো। যেমন ধরো তোমরা এখানে যখন রিকোয়েস্ট করছো যে আমরা এই কি বলে কনফারেন্সের সঙ্গে যুক্ত হবো, ভিডিও কনফারেন্সের সঙ্গে, তখন আমি এখানে অ্যাডমিট যতক্ষণ না ক্লিক করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে অ্যাডমিট হবে না বা তোমাদের এখানে নেবে না, তাই তো? তো সেরকমই এইখানে কিন্তু সেরকম কোনো সিকিউরিটি নেই, এখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তোমার ওইখানে ডেটা আমরা সেন্ড করতে পারবো। তো এইটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে পড়ছে। তো প্রত্যেকটারই একটা একটা পার্টিকুলার পারপাস আছে, এই পারপাসটাকে সার্ভ করবে। এবার আসছি আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, যেটা আমি বলছিলাম। আগে আমরা সার্ভার এটা সম্বন্ধে জানবো যে সার্ভার জিনিসটা কি। দেখো এইখানে কি হয় না, একটা মেন মেশিন থাকে যেটাকে আমরা সার্ভার মেশিন বললাম। সেই সার্ভার মেশিনের সঙ্গে নোডগুলো এইভাবে যুক্ত থাকে। নোডগুলো এইভাবে যুক্ত থাকে। তো এইখানে কি এইভাবে থাকছে, আর একে আমরা বলছি সার্ভার। একে আমরা কি বললাম, সার্ভার মেশিন। আর এইগুলো তাহলে তোমার কি হয়ে গেল, এইগুলো সবগুলোই এক একটা ক্লায়েন্ট, এরা সবাই এক একটা ক্লায়েন্ট হলো। এবার ক্লায়েন্ট সার্ভারের সঙ্গে ওর পার্থক্যটা কোথায়, এখানে দেখো কোনো মেন মেশিন এরকম সার্ভার মেশিন ছিল না। সার্ভার মেশিনটা তুলনামূলক অন্যান্য ক্লায়েন্ট মেশিনের থেকে অনেক শক্তিশালী মেশিন হয়, যেখানে অনেক বেশি হিউজ অ্যামাউন্টের ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। আর সেই সঙ্গে সঙ্গে স্টোর করা ডেটাগুলোকে আমরা অ্যানালিসিসও করতে পারি। তাহলে ক্লায়েন্টের কাজ কি হলো, ক্লায়েন্ট তোমার সার্ভারের সঙ্গে হচ্ছে তোমার কমিউনিকেট সার্ভারের সঙ্গে কমিউনিকেট করেই তবে অন্য একজন ক্লায়েন্টের সঙ্গে, ধরো নাও এই ক্লায়েন্ট 1 এ তোমার ক্লায়েন্ট 2। তো ক্লায়েন্ট 1 যদি ক্লায়েন্ট 2 এর সঙ্গে কমিউনিকেট করতে চায়, ওকে সার্ভার যে মেশিন আছে সেই সার্ভার মেশিনের পারমিশন নিতে হবে। মানে সার্ভার মেশিনের পারমিশন মানে আমরা যেমন ধরো ফেসবুকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিই, তারপরে আমরা ফেসবুক ওপেন করতে পারি, দিয়ে অন্য একজনের সঙ্গে কমিউনিকেট করতে পারি। তার আগে কিন্তু করতে পারবো না, তার আগে আমায় কি করতে হবে, আইডি আর পাসওয়ার্ডটা দিতে হবে। আর এই অথেন্টিকেশনটা দরকার। তাহলে একজন ক্লায়েন্ট যখন অন্যজন ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করতে চাইবে, সার্ভার মেশিনের কাছে পারমিশন নিতে হবে, সার্ভার মেশিনের কাছে পারমিশন নেওয়ার পর তারপরে অন্য একজন ক্লায়েন্টের সঙ্গে সে কমিউনিকেট করতে পারবে। তাহলে এটার জন্য কি হয়ে গেল না, এই প্রসেসটা অনেক সিকিউর হলো। এক তো সিকিউর প্রসেস, তার সঙ্গে সঙ্গে কি আমি এটা বলছি একটু দেখো, সিকিউর প্রসেস। এবার এখানে কি না প্রসেস মে বি টেক টাইম as it's required authentication। মানে অথেন্টিকেশন কথাটার অর্থ কি না, সার্ভার পারমিশন। সার্ভার মেশিন যেটা আছে সেই সার্ভার মেশিনের পারমিশন দরকার। সেই পারমিশনের জন্য এখানে কি না কোনো সময় প্রসেসটা অনেক লেন্থি হয়ে যায়। আর অবশ্যই সিকিউর হচ্ছে কেন না, যে কোনো মানে সার্ভার মেশিন এখানে বসে আমরা বিবেচনা, যেমন ধরো আমি
এইখানে যদি আমাদের ভিডিও চ্যাটের যে এখন যে ক্লাসটা চলছে সেখানে আমি ভাবলাম যে কেউ কেউ যদি আইডি পাসওয়ার্ডটা জেনে যায়, তাকে যদি আমি রেকগনাইজ করতে না পারি, তাকে আমি কি ডিনাই করতে পারি যে না তুমি এই এই ক্লাসের মধ্যে তুমি আসতে পারবে না, নাকি বুঝতে পারলাম না। তো সেইটা করা সম্ভব, কিন্তু তোমার ক্লায়েন্ট সরি পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে এরকম কোনো সিকিউরিটি ছিল না। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলাম, এটা সিকিউরড প্রসেস, এই সরি ক্লায়েন্ট টু ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক অনেকটা সিকিউরড প্রসেস হয়, আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এতটা সিকিউরড হয় না। আর এইখানে কি, এইখানে তোমার হচ্ছে ডেটা ট্রান্সফারের রেটটা, তোমার ট্রান্সফার যখন করছি তখন ট্রান্সফার স্পিডটা অনেক বেশি হয়, এখানে তুলনামূলক অনেক কম হয়। আর সবসময় এটা মাথায় রাখবো, এখানে মাঝখানে একটা সার্ভার মেশিন ইউজ করা হচ্ছে, যেটা শক্তিশালী কম্পিউটার, এখানে কোনো সার্ভার মেশিন থাকে না, এটাই মেইন পার্থক্য। এবার আমরা যে সার্ভারের কথা বললাম, সার্ভার মানে বুঝতে পেরেছি যে যেটা একটা শক্তিশালী কম্পিউটার, এর হচ্ছে দুটো ভাগ হয়, একটা হচ্ছে ডেডিকেটেড সার্ভার, আর একটা হচ্ছে নন ডেডিকেটেড সার্ভার। ঠিক আছে, ডেডিকেটেড কথাটার অর্থ হচ্ছে কি না, কোনো একটা পার্টিকুলার কাজের জন্য নিয়োজিত। ঠিক আছে, মানে ধরো যেমন আমি আগে ডেডিকেটেড টার্মটাকে একটু ভালো করে বোঝাই। ডেডিকেশন কথাটা আমরা প্রায় শুনি। ডেডিকেশন মানে কি, যে কোনো একজন যদি পার্টিকুলার একটা কাজের জন্য সবসময় নিয়োজিত থাকে, তখন তাকে আমরা ডেডিকেশন, তাকে বলি যে এর এই কাজটার প্রতি ডেডিকেশন অনেক বেশি। তো সেরকমই এইখানে ডেডিকেটেড সার্ভার কি করে না, সবসময় একটা পার্টিকুলার পারপাসকে সার্ভ করবে। ঠিক আছে, মানে এটা একটা মেইনফ্রেম কম্পিউটার হলো, যে কম্পিউটারটার কাজ কি শুধুমাত্র ডেটা শেয়ার করা বা ডেটাকে অ্যানালিসিস করা, বা অনেকগুলো কম্পিউটারকে একসঙ্গে কানেক্ট করে দেওয়া, এটা এই ডেডিকেটেড সার্ভারের কাজ। নন ডেডিকেটেড সার্ভার কি না, সে এই কাজটা করছে, মানে তোমার অনেকগুলো কম্পিউটারকে একসঙ্গে কানেক্ট করছে, এটা করার সঙ্গে সঙ্গে অন্যান্য আরো কিছু ফাংশনিং করতে থাকে। যেমন কি কি ফাংশনিং করতে পারে, ফাংশনিং এর মধ্যে যেমন দেখো যে আমরা যখন ফেসবুকের যে সার্ভার হয় সেটা নন ডেডিকেটেড সার্ভার বলা হয়। সে শুধুমাত্র সমস্ত ক্লায়েন্টকে একসঙ্গে জুড়ে দিচ্ছে না, তার সঙ্গে সঙ্গে কি করছে না অ্যানালিসিস করছে। ধরো আমি যে বিষয়টাতে বেশি প্রেফার করি, মানে যে জিনিসগুলো আমার বেশি ভালো লাগে, সেই জিনিসগুলো যখন আমি বেশি লাইক করছি, ওরা দেখবে ওটাকে অ্যানালিসিস করে বসে 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 অ্যানালিসিস করার পর এটা কিভাবে করছে, মেশিনই কিন্তু করছে, ইন্টারনেট। তো অ্যানালিসিস করার পর এবং তার মধ্যে প্রোগ্রামটা অবশ্যই হিউম্যান বিংস, আমরা নিজেরা প্রোগ্রামটা করে দিয়েছি কম্পিউটার সিস্টেমের মধ্যে। তো সেই অ্যানালিসিস করার পর আমি যখন এই ফেসবুক ওপেন করছি, আমার পছন্দের জিনিসগুলোকে আমাকে তার যে ওয়ার্ক প্লেস আছে সেখানে তোমার দেখাতে হবে। বা তুমি এরকমও দেখতে পারো যে ধরো আমি হয়তো প্রত্যেকদিন প্রোগ্রামিং লিখে সার্চ করছি, বা প্রোগ্রামিং এই টার্মটা নিয়ে করছি, তো আমাকে প্রোগ্রাম রিলেটেড যে সমস্ত পেজ গুলো আছে সেগুলো লিংক গুলো আমাকে দিতে থাকবে ওরা, যাতে করে আমি সেখানে ভিজিট করতে পারি। তো যাই হোক, এখানে তাহলে ডেডিকেটেড সার্ভার মানে বুঝতে পারলাম যে সে শুধুমাত্র ডেটা শেয়ারের জন্য, মানে একাধিক কম্পিউটার সিস্টেমকে, একাধিক ক্লায়েন্টকে একসঙ্গে যুক্ত করছে। নন ডেডিকেটেড সার্ভার হচ্ছে এটা। ডেডিকেটেড সার্ভার যেমন ধরো আমি এখানে লিখতে পারি প্রিন্ট সার্ভার, মানে এর কাজ কি শুধু প্রিন্ট করে যাওয়া, অন্য কিছু করতে পারবে না। মানে এর কাজ হচ্ছে কি, যেমন ধরো বিভিন্ন যে সমস্ত সাইবার ক্যাফে গুলোতে বা যেখানে তোমার ওই এই ধরনের প্রিন্টিং এর কাজ হয়, যে আছে যে জায়গাগুলো, যেখানে দেখবে অনেকগুলো হয়তো মেশিন আছে, 10টা হয়তো মেশিন আছে, কিন্তু প্রিন্টার একটাই। সেখানে কি করা হচ্ছে, যে মেশিন গুলো সেগুলো ক্লায়েন্ট হয়ে গেল, ওই প্রিন্টারটা এখানে সার্ভার হয়ে। তো আমরা কি করছি, সমস্ত মানে এটা একটা ল্যান কানেকশন করা আছে প্রত্যেকটার সঙ্গে প্রিন্টারটা, মানে 10টা আলাদা আলাদা করে প্রিন্টার পারচেস না করে আমি কি করলাম, একটাই প্রিন্টার পারচেস করলাম, সেই প্রিন্টারটার সঙ্গে সমস্ত কম্পিউটার গুলোকে কানেক্ট করে দেওয়া হবে। এবার কম্পিউটার সিস্টেম থেকে, যে কোনো কম্পিউটার সিস্টেম থেকে যে ইনস্ট্রাকশন বা কোনো কিছু প্রিন্ট করতে দেওয়া হলে সেটা তোমার প্রিন্টার পর্যন্ত ক্যারি হয়ে যাচ্ছে এবং সেখানে প্রিন্ট করছে। তাহলে এ কি করছে, ডেডিকেটেড সার্ভার সম্পূর্ণ একটা কাজে নিয়োজিত থাকবে। আর নন ডেডিকেটেড সার্ভার তো বললাম ফেসবুক বা গুগলের যে সার্ভার, সেই সার্ভার হয়।
এবার আমরা আসছি এর যে বিভিন্ন যে প্রোটোকল বা টোপোলজি। নেটওয়ার্ক টপোলজি গুলোর মধ্যে টপোলজি কথাটার অর্থ হচ্ছে কিনা স্ট্রাকচার। আমরা যে নেটওয়ার্ক এস্টাবলিশ করছি তার স্ট্রাকচার গুলো কিরকম হয়। আমি বললাম যে এখান থেকে শর্ট কোশ্চেন থাকবে, সেই জন্য কনসেপ্ট গুলো বুঝে রাখো। আমি যে নোটস দেবো সেই নোটস থেকে শুধু শর্ট কোশ্চেন পড়বে, 100টা শর্ট কোশ্চেন পড়বে, 20 নাম্বার শর্ট কোশ্চেন এখান থেকে থাকবে, ইনক্লুডিং নেটওয়ার্ক এন্ড এইচটিএমএল। যেমন আমরা ডিবিএমএস এর সঙ্গে এসকিউএল করেছিলাম, এখানে নেটওয়ার্কিং এর সঙ্গে এসকিউএল থাকবে। এখানে এই চ্যাপ্টার থেকে 20 মার্কস থাকবে, তো সেই জন্য কেয়ারফুলি পড়বে, সব শর্ট কোশ্চেন। তো এখানে দেখো যে সরি, টপোলজি অফ নেটওয়ার্কে আমি বললাম যে স্ট্রাকচার মানে কিরকম ভাবে নেটওয়ার্কটা এস্টাবলিশ থাকবে। আর এটা একটু মনোটোনাস চ্যাপ্টার, মানে পুরোটাই থিওরি, তো সেই জন্য একটু ভালো করে বুঝবে গল্পের মতো। অনেকগুলো কম্পিউটার সিস্টেম যখন নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড থাকছে তখনই তাকে নেটওয়ার্ক বললাম। এবার সেইগুলো কিছু নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে বিন্যস্ত থাকবে। এবার সেই জ্যামিতিক বিন্যাসগুলোর উপর বেস করে কিছু টপোলজি তৈরি করা হয়েছে। যেমন ফার্স্ট হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি কি বলছে দেখো, যে বাস টপোলজি এরকম, মাঝখানে একটা ট্রাঙ্ক কেবল বলা হয় এটাকে, একটা কেবল ইউজ করা হচ্ছে। তার সঙ্গে একাধিক কি না এরকম কম্পিউটার সিস্টেমকে কানেক্ট করা থাকে। তো আমি এখানে একটা কম্পিউটার সিস্টেম বানিয়ে নিচ্ছি। এইভাবে তোমার কানেক্টেড হয়ে থাকে। তাহলে তাহলে আমি কি বললাম, যে এখানে একাধিক নোড আছে, সেই নোড গুলো কি না একজন অন্যজনের সঙ্গে কানেক্টেড হয়ে আছে থ্রু এ ট্রাঙ্ক কেবল। এই কেবলটাকে বলছি আমরা, এই কেবলটাকে বলছি অর ব্যাকবোন কেবল। এই কেবলটাকে, আর এইগুলো তাহলে তোমার এক একটা নোড হয়ে গেল, এই নোটগুলো। তো এইখানে আমি এখন হচ্ছে সুবিধা অসুবিধা গুলো বলি, তারপর এইগুলোর উপর বেস করে আবার কিছু থিওরি আছে, সেই থিওরি গুলোতে যাবো আমরা। তাহলে মাঝখানের যে কেবলটা সেটা হচ্ছে মেন কেবল হলো। তাহলে একটা কেবলের সঙ্গে কি হচ্ছে সমস্ত কম্পিউটার গুলো কানেক্টেড হয়ে আছে, ঠিক আছে। তো এইখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন ডেটা ট্রান্সফার করাচ্ছে, ধরো এ, ছবিটার সঙ্গে খেয়াল করবে, আমি যেখানে মাউস মুভ করছি, এ ধরো এই লাস্টের নোডটাকে ডেটা পাঠাচ্ছে, সেই সময় এই নোড চাইলো কি এই নোডকে ডেটা পাঠাতে, সে কিন্তু পারবে না ডেটা পাঠাতে। কেন কি এইখানে একটাই মাত্র চ্যানেল আছে, সেই চ্যানেলের থ্রু দিয়ে ডেটা ট্রান্সফার হচ্ছে। তো তাতে কি হবে, যদি একসঙ্গে সবাই ডেটা ট্রান্সফার করতে শুরু করে তাহলে একটা কলাইশন অকার হতে পারে, ঠিক আছে। এই কলাইশনটাকে ওভারকাম করার জন্য একটা থিওরি আছে, সেটা আমরা পরবর্তীকালে জানবো। তো এখন এইটুকুনি মনে রাখো যে এখানে সমস্ত নোডগুলো মাঝখানে একটা কেবলের থ্রু দিয়ে কানেক্টেড থাকে। অ্যাডভান্টেজ কি, এখানে অ্যাডভান্টেজ দেখো যে আমরা আইসোলেশন করাটা সহজ, মানে ফল্ট আইসোলেশন, ফল্ট আইসোলেশন বলে লিখি, ফল্ট আইসোলেশন।
ধরো কোনো একটা কম্পিউটার সিস্টেম এখানে খারাপ হয়ে গেল, ঠিক আছে? তো সেই কম্পিউটার সিস্টেমটাকে আমরা আইসোলেট বা ওইখান থেকে সরিয়ে নিতে খুব সহজেই পারি। ওটার ওপর মানে কোনো একটা কম্পিউটার সিস্টেম খারাপ হয়ে গেছে বলে পুরো নেটওয়ার্কটা খারাপ হয়ে যাবে বা পুরো নেটওয়ার্কটা কলাপস হয়ে যাবে, এরকমটা নয়। এটা খুব সহজে আইসোলেট করে দেওয়া যায়, বাকি নেটওয়ার্কে যে সমস্ত কম্পিউটার গুলো আছে নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে থাকতে পারে। এটা গেল ফল্ট আইসোলেশন ব্যাপার। সেকেন্ড কি, ইজি টু এস্টাবলিশ। একে এস্টাবলিশ করতে সহজ, এস্টাবলিশমেন্ট মানে এর জন্য যে স্থাপত্য করার জন্য যে খরচ, সেই খরচটা অনেক কম হয়, মানে লেস এক্সপেন্সিভ হয়। ইজি টু এস্টাবলিশ এটার মানে কি না, এর যে আর্কিটেকচার সেটা খুব সহজ, একটা কেবলের সঙ্গে শুধু কম্পিউটার গুলোকে কানেক্ট করে দেওয়া। আর এটার জন্য শুধুমাত্র এই ট্রাঙ্ক কেবল যেটা সেটাই খুব এক্সপেন্সিভ হয়, সেটার সঙ্গে শুধু কম্পিউটার গুলোকে আমরা কানেক্ট করি। অন্যান্য নেটওয়ার্কের তুলনায় এটা লেস এক্সপেন্সিভ হয়। এবার আমরা আসছি রিং টপোলজি। কোনো অসুবিধা হলে কোশ্চেন করবে। রিং টপোলজিতে দেখো এরকম একটা ভৌত রিং এর মতো তোমার কম্পিউটার সিস্টেম গুলো কানেক্টেড থাকে। এবার তোমরা বলবে যে এই বাস টপোলজি তো ঠিক ছিল, তাহলে রিং টপোলজির কি প্রয়োজন হলো? বাস টপোলজিতে একটা সমস্যা ছিল কি, যেটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমস্যা, যে আহ, যেহেতু একটাই ট্রাঙ্ক কেবলের থ্রু দিয়ে ডেটা গুলোকে ট্রান্সফার করা হচ্ছে, সেই জন্য তোমার কি না ডেটা সিকিউরিটি কোনো কিছু থাকতো না, মানে ওইখান থেকে যে কেউ অ্যাক্সেস করে নিতে পারতো। তো সেটাকে ওভারকাম করার জন্য এটা করা হয়েছিল। এটা তোমার কি না, তোমার এই যে নেটওয়ার্ক সিস্টেম, এই নেটওয়ার্ক সিস্টেম খুব এক্সপেন্সিভ একটা নেটওয়ার্ক সিস্টেম, যেখানে এই সমস্ত নোড গুলো অল নোডস, আর নোডস মানে হচ্ছে তোমার কম্পিউটার সিস্টেম যেগুলো কানেক্টেড হয়ে আছে নেটওয়ার্কের সঙ্গে, সেগুলোকে আমরা নোডস বলছি। অল নোডস আর হ্যাঁ, অল নোডস আর লেটস সে ওয়ার্কস্টেশন কম্পিউটার। প্রত্যেকটা ওয়ার্কস্টেশন কম্পিউটার হতো। ওয়ার্কস্টেশন কম্পিউটার মানে কি, যারা এনকোড ডিকোড এই দুটো জিনিস করতে পারবে, মানে এনকোড ডিকোড বা এনক্রিপশন, বা এনকোড ডিকোডে লিখছি আমি, এনকোড এন্ড ডিকোড এই দুটো জিনিস করতে পারতো, ঠিক আছে? তো তার ফলে কিনা এগুলো এক্সপেন্সিভ হয়, তার কারণটা আমি বলছি। ধরো এ নোড 1 হলো, এ নোড 1, এ নোড 2, নোড 3, নোড। এরকম ভাবে নোড 1, নোড 2, নোড নোড 3, নোড 4, এরকম চারটে নোড নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে আছে। এবার আমি চাইছি নোড 1 থেকে নোড 4 এ ডেটা বাড়াতে। তো এইখানে একটা জিনিস খেয়াল রাখবো, যে এখানে সমস্ত কিছু কিন্তু ক্লক ওয়াইজ হয়, মানে এইভাবে যাবে, এইখান থেকে এইখানে যাবে, তারপর এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এন্ড এইখান থেকে এইখানে। ক্লকওয়াইজ মানে বুঝতে পারছি নিশ্চয়ই।
যে আমরা কি না সবসময় যদি নোড 1 থেকে ডেটা পাঠাতে যাই, ধরো নোড 4, তুমি বলবে যে এইদিকে তো ঘুরিয়ে পাঠিয়ে দিলে খুব তাড়াতাড়ি হতো, কিন্তু সেভাবে যাবে না, ও সবসময় ক্লকওয়াইজ মুভ করবে। তো নোড 1 থেকে নোড 4 এ যে এখন ডেটা পাঠানো হলো, আমি এই এনকোড ডিকোড এই কথাটা একটু তোমাদের বোঝাচ্ছি। দেখো এইখানে কি না, আমি এইখান থেকে যে যখনই একটা ডেটা পাঠানো হচ্ছে, পরে পরে আমরা টোকেন রিং বলে একটা টার্ম পরবর্তীকালে পড়বো, সেটা আমি বলছি। আমি মানে রিং টপোলজিতে আছে, বাস টপোলজিতে এখানে আমি একটু লিখে রেখেছি, পরে আমাকে মনে করাবে। এখানে সিএস এম এ অবলিক সিডি এটা পড়বো, আর এইখানে টোকেন রিং এই নামে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা সম্বন্ধে জানো, ঠিক আছে? তো টোকেন রিং এটা কিসে কি কাজে লাগে সেটা আমরা, টোকেন রিং এর জন্য যে টপোলজি, সেই টপোলজিটা কি সেটা সম্বন্ধে জানি। তো এখন আমরা এইটুকুনি জানি যে এইখান থেকে যখন ডেটা পাঠানো হচ্ছে, তো এর কাছে একটা মেসেজ, এ কি করছে, ধরো আমি লিখে পাঠালাম হ্যালো, এই কথাটা লিখে পাঠাচ্ছি। তো ও কি করবে, এটাকে এনকোড করবে, মানে হ্যালো কথাটাকে HELLO এইভাবে না রেখে এটাকে অ্যাসকি কোড ধরে কনভার্ট করে দেয় 01 এ। 01 এ কনভার্ট করে মাঝখান থেকে মেসেজটা যাবে এইখান থেকে এখানে। এবার এর কাছে মানে N1 এর কাছে কি থাকবে, N1 এর কাছে থাকবে এইরকম একটা প্যাকেট। প্যাকেটটা এরকম দেখতে হবে, দেখো প্যাকেটটা এরকম। এইখানে তোমার থাকবে রিসিভার আইডি, এইখানে থাকবে সেন্ডার আইডি, আর এইখানে থাকবে মেসেজটা। তো এই যে যখন এ কি করছে, এর কাছে রিসিভারের আইডি আর সেন্ডারের আইডি আকারে এরকম একটা টোকেন তৈরি করে পাঠিয়ে দেবে, টোকেন রিং বলা হয় জন্য। তো আমি টোকেন রিং সম্বন্ধে ডিটেলসে পরে বলছি। তো এইখানে দেখো যে এইভাবে মেসেজটাকে এইভাবে পাঠানো হয়, এবং মেসেজটা যখন যাচ্ছে তখন হ্যালো এইভাবে না গিয়ে মেসেজটা এইভাবে যাবে 10101010 মানে 01 এ কনভার্ট হয়ে যাচ্ছে। তো এবার নোড 2 পর্যন্ত যখন ডেটাটা আসছে, তখন ও দেখবে যে রিসিভার আইডি যেটা সেটা এই নোড 2 এর আইডির সঙ্গে সেম কিনা, মন দিয়ে বোঝো। যদি ম্যাচ করে তাহলে তোমার এ এটাকে রিসিভ করবে, কিন্তু আমরা নোড 4 এ পাঠাতে যাচ্ছি তাহলে ম্যাচ করবে না, ও তখন নোড 3 তে পাঠিয়ে দিবে। নোড 3 ও দেখবে যে যে রিসিভার আইডিটা আমরা দিয়েছি সেই রিসিভার আইডিটা কি ম্যাচ করছে, ম্যাচ করছে না, তাহলে তোমার নোড 4 এ পাঠিয়ে দিবে। যখন ম্যাচ করবে তখন ও সেটাকে রিসিভ করবে, এবং এই যে মেসেজটা ট্রান্সলেট হয়ে গিয়েছিল, মানে হ্যালো লেখাটা এরকম 10 তে ট্রান্সলেট হয়ে গিয়েছিল, ও তখন সেটাকে ডিকোড করবে। ডিকোড করা মানে কি না, যে মেসেজটা পাঠানো হয়েছিল HELLO এই নামে, সেই সেই নর্মাল টেক্সটে এটাকে ফিরিয়ে নিয়ে আসবে। আমি আবার বলছি, দেখো যে এ কি করছে, প্রথমে তোমার ডেটাটা যখন সেন্ড করছে, সেন্ড করার সময় এরকম আকারে মেসেজটা পাঠানো হয়, সেন্ডার আইডি আর রিসিভার আইডি থাকে, মাঝখানে মেসেজটা থাকে। এবার যে মেসেজটা পাঠাচ্ছে সেই মেসেজটাকে 01 এ কনভার্ট করে দেওয়া হচ্ছে। এবার প্রত্যেকটা নোডে মানে ক্লকওয়াইজ যখন নোডগুলোতে এইভাবে ঘুরে ঘুরে যাচ্ছে, প্রত্যেকটা নোডকে ও কভার করে করে যাবে, যে ও দেখবে যে এই নোডটার সঙ্গে ম্যাচ করছে কি, মানে রিসিভার আইডিটা যদি ম্যাচ করে তাহলে তোমার কি হলো না, এখানে রিসিভ করে নিল। আর যদি ম্যাচ না করে তাহলে পরের নোডটাতে চলে যাবে, পরের নোডটার সঙ্গে ম্যাচ করে দেবে, এরকম ভাবে কন্টিনিউয়াসলি চলবে। আর এই পুরো সিনারিওটা টোকেন পাসিং বলে একটা কনসেপ্ট আছে, সেটা পরে আমরা বুঝবো। আমি লিখে রেখেছি শুধু, এই কনসেপ্ট গুলো পরে বুঝবো। এনিওয়ে, এই প্রবলেমটা এর সবচেয়ে বড় সমস্যাটা কি, কোনো কারণে যদি একটা নোড, ধরো এই N2 নোডটা খারাপ হয়ে গেছে, এই নোডটা যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে না, পুরো নেটওয়ার্ক সিস্টেমটা ব্রেকডাউন হয়ে যাবে। তাহলে মেইন ডিসঅ্যাডভান্টেজ কি, আর এটা ফিচার্স এর মানে বৈশিষ্ট্যের মধ্যেও পড়ছে।
টোটাল সিস্টেমটা কি হয়ে যাবে না তোমার ব্রেকডাউন হয়ে বসে যাবে। এবার নেক্সট আমরা আসছি স্টার্ট টপোলজি। এটা এখন খুব বেশি ইউজ হয়, মানে আমরা এখন এই টপোলজিটা খুব বেশি ইউজ করি। একটু পরে মিটিংটা এন্ড হয়ে যাবে, যেটা আমি বলছি তোমাদের কি করতে হবে। স্টার্ট টপোলজিতে স্যার আবার স্টার্ট হবে তো? স্টার্ট টপোলজিতে কি হয় দেখো, যে মাঝখানে আমরা একটা ডিভাইস ইউজ করি। এই ডিভাইসটাকে আমরা তোমরা কি আগের পোর্শনটা পর্যন্ত বুঝতে পেরেছো না চুপচাপ বসে আছো সবাই? সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। ঠিক আছে। তো এখানে দেখো যে আমরা মাঝখানে হাব একটা ডিভাইস ইউজ করি, এটা স্টার্ট টপোলজিতে ইউজ করা হয়। হাব কিরকম দেখতে হয় আমি একটা ছবি দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো এরকম একটা ডিভাইস ইউজ করা হয়। এই ডিভাইসটা দেখলে বুঝতে পারবে। দেখবে ম্যাক্সিমাম যে সমস্ত অফিস গুলোতে এই ধরনের ডিভাইস থাকে। এটা সুইচ, হাব হচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে হাব। এখানে দেখো কিছু পোর্ট পরপর দেওয়া আছে, বা তুমি যদি এইটা দেখো তাহলে ভালো বুঝতে পারবে। এইখানে দেখো কতগুলো পোর্ট পরপর লাগানো আছে। এইখানে RJ45 বলে একটা কানেক্টর পাওয়া যায়, RJ45 কানেক্টর। তো সেটা একটা ডিভাইস, আমি হয়তো এখানে দেখিয়েছিলাম তোমাদের আমার এইখান থেকে। RJ45 কানেক্টর হচ্ছে এইটা। দেখো এইগুলোকে আমরা এইটা হচ্ছে মেন পোর্টটা। এইখানে আমার ইনসার্ট করতে হবে, কিটাকে ইনসার্ট করতে হবে এই জিনিসটা। এটা হচ্ছে RJ45 বলা হয়, ঠিক আছে। আর যে এটার মধ্য দিয়ে কি না, এই যে দেখো ওয়্যার গুলোকে এইভাবে কানেক্টেড করা আছে এর সঙ্গে, যে এটাকে তোমার ইনজেক্ট করতে হয় মেল ফিমেল। আর এই যে তার কানেক্টরটাকে, মানে এটাকে পাঞ্চ করার জন্য পাঞ্চার মেশিন হচ্ছে এটা। তো পরে তোমরা যখন হার্ডওয়্যার নিয়ে, মানে তোমার নেটওয়ার্কিং নিয়ে যদি কখনো পড়াশোনা করো তখন এটা জানতে পারবে। তো এইখানে দেখো যে এইটুকুনি মনে রাখো যে আমরা হাব এই ডিভাইসটা ইউজ করছি। হাবের সঙ্গে কি করা হয় না, সমস্ত নোট গুলো কানেক্টেড থাকে। তো আমি কতগুলো নোট তৈরি করছি এখানে। এভাবে নোটগুলো কানেক্টেড থাকে। তো আমি এখান থেকে এখানে দেখো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কি আছে না, হাবের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। ওকে। তো এখানে অ্যাডভান্টেজটা কি, ওই একই বাস টপোলজির মতোই, যে কোনো একটা নোট যদি খারাপ হয়ে যায় সেটাকে আমরা সরিয়ে নিতে পারলাম। আর বাস টপোলজিতে কি ছিল না, বাস টপোলজিতে তোমার যেহেতু একটা ট্রাঙ্ক কেবল ইউজ করা হচ্ছিল, তার জন্য সিকিউরিটি ছিল না। এখানে কিন্তু সিকিউরড হলো, মানে আমরা হচ্ছে ডেডিকেটেড বলতে পারি। ডেডিকেটেড কথাটা কেন বলছি দেখো, যে এর যে এইখানে আর এইখানে যে সমস্ত নোট গুলো আছে, তো এরা প্রত্যেকেই এর থ্রু দিয়ে যাবে। এ কিন্তু কোনো ডেটাকে স্টোর করে রাখতে পারে না। পরবর্তীকালে আমরা সুইচ বা সুইচ বলে একটা কনসেপ্ট পরবর্তীকালে জানবো, সেখানে তোমার কি না এরা ডেটাকে স্টোর করে রাখবে। তাহলে এখানে আমরা এটুকুনি মনে রাখবো যে এরা প্রত্যেকেই কি করতে পারবে না, কমিউনিকেট করতে পারবে থ্রু হাব। মানে এর সঙ্গে সবাইকে কানেক্ট করা আছে, স্টারের মতো ওই জন্য দেখতে লাগে। প্রত্যেককে আমরা এর সঙ্গে কানেক্ট করে রেখেছি, এবং নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য ওকে হাবের থ্রু দিয়ে যেতে হবে। তাহলে হাব, এখানে ডিসঅ্যাডভান্টেজ কি বলবো, যে হাব যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। আমি পরের যে টপোলজি গুলো, আর 1 মিনিটের নিচে আছে টাইম, তো পরের টপোলজি গুলো পরের মিটিংটাতে বলছি। তোমরা চলে আসো 9টার সময় একদম, হ্যাঁ 5 মিনিট পরে। এটা সেভ হতে 5 মিনিট মতো লাগবে, তারপরেই আসবে। ঠিক আছে। নেক্সট একই আইডি পাসওয়ার্ড থাকবে, হ্যাঁ। আচ্ছা।